পানি মারা লাগে এরকম সেন্সিটিভ জায়গার মধ্যে এরকম একটা আগুন লাগা এটা খুব একটা কঠিন বিষয়। তো এটা দেখে স্পষ্ট যে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। 6 ঘন্টা পুরল সচিবালয়ের 5 মন্ত্রণালয়, তদন্তে 7 সদস্যের কমিটি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে শঙ্কা। খালি ফায়ার সার্ভিসের বাড়ালেই হবে না, প্রতিষ্ঠানদেরকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। উপদেষ্টা পরিষদের জরুরি সভা। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, শিরোনামে এছাড়াও থাকছে শেখ হাসিনা ও রেহানা পূর্বাঞ্চলের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা। পিলখানা হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের দেশে ফেরানোর উদ্যোগ নেবে কমিশন। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে। গোয়েন্দা সহায়তায় নতুন দল গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রিজভির। দেশ নয়, আওয়ামী লীগ নিজেদের সাজিয়েছে বললেন জামায়াতের আমির। ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেবে ইসি সংস্কার কমিশন। রাজশাহীতে ডক্টর বদিউল, ভোট কারচুপি প্রশ্রয়দাতাদের শাস্তির সুপারিশ। আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মী নিহত। কুর্দি যোদ্ধাদের কবর দেয়া হবে, হুঁশিয়ারি এরদোয়ানের। এবং উদ্বোধনী অনুষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয় করলেও প্রচার বিমুখ বিসিবি। অনুশীলন শুরু হলেও ছবি সংগ্রহের সুযোগ নেই সংবাদকর্মীদের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 6 ঘন্টা পড়ল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে 5 মন্ত্রণালয়। ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের প্রতিবেদন জমা দিতে হবে 7 কার্যদিবসের মধ্যে। এই ঘটনা নাশকতা কিনা কমিটি তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালরা নাশকতা করতে পারে এমন সন্দেহ উপদেষ্টা আসিফ মাহমুদের। বুধবার রাত 1:52 প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ দায়িত্ব পালনে ব্যস্ত, কেউ ছিলেন গভীর ঘুমে। সে সময় ঘটল সচিবালয়ের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। আগুন লাগে 7 নম্বর ভবনের 6ম, 7ম, 8ম ও 9ম তলায়, যেখানে ডাক ও টেলিযোগাযোগ, শ্রম কর্মসংস্থান, স্থানীয় সরকার, যুব ক্রীড়া এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঘটনার কিছু সময় পর পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে 8টি ইউনিট, পরে আরও 11টি ইউনিট যুক্ত হয়। গভীর রাতে পুরো সচিবালয় এলাকা কালো ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ভবনের অনেক উঁচুতে আগুন জ্বলতে থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তাদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ওখানে তো কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল। গ্লাসগুলি লাগানো, ফলে বাইরে থেকে যেন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। যদি গ্লাস খোলা থাকতো, ফলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে সন্দেহ দানা বাঁধছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে তদন্ত প্রতিবেদনের পর। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজেদের মন্ত্রণালয় ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য শ্রম মন্ত্রণালয় থেকে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে গভীর রাতে আগুন লাগা, আগুন নেভাতে 6 ঘন্টা সময় নেয়া, সেসব মন্ত্রণালয়গুলোতে এমন গুরুত্বপূর্ণ নথি ছিল সেগুলো পুড়ে যাওয়া, এসব কিছু নিয়ে এখন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন কমিটি। এখন সব কর্মচারী কর্মকর্তারা সে প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন, কারণ তারা জানতে চান সচিবালয়ের মতো জায়গায় এত বড় আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো, যা কখনো ঘটেনি। এসব দেখার জন্য হয়তো 7 কর্মদিবস অপেক্ষা করতে হবে সবাইকে। সচিবালয়ের সামনে থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। সচিবালয়ের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5 মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের অতি স্পর্শকাতর এই স্থাপনায় অগ্নিকাণ্ড কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে অন্য কিছু?
দর্শক, বিষয়টিকে সন্দেহের বাইরে রাখছেন না দুর্যোগ উপদেষ্টাও। সচিবালয় বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্রের সবচেয়ে স্পর্শকাতর স্থান সরকারি এই দপ্তর। মধ্যরাতে হঠাৎ লাগা আগুনে 6 ঘন্টা ধরে পুড়ল সরকারি এই স্থাপনা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বেশ কিছু দপ্তরের ভেতরের চিত্র এটি। পুড়ে গেছে কাগজপত্র, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ উপকরণ। অর্থ, সড়ক পরিবহন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ 12টি মন্ত্রণালয় রয়েছে ক্ষতিগ্রস্ত ভবনটিতে। কোনো রুমে কিছু যেন আর অবশিষ্ট নেই। কিভাবে আগুনের সূত্রপাত, কিভাবেই বা তা দ্রুত ছড়িয়ে পড়লো, নানাজন বিশ্লেষণ করছেন নানাভাবে। আলাদা আলাদাভাবে আগুন লাগানো, যখন আগুন লাগে তখন কিন্তু 3টে জায়গায় আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লাগে না। তো এটা দেখে স্পষ্ট যে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এই ঘটনাটা কোনো অবস্থায় আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের এমন স্পর্শকাতর স্থানের এই আগুন কি নিছক দুর্ঘটনা? কিন্তু এটা তো দুঃখজনক, এটা 3 জায়গায় লাগানো খুব কষ্টকর। আগুন যদি কোনো ভবনে লাগে সেটা এক জায়গাতে লাগলে ওই জায়গায় হবে, কিন্তু এখানে 3 জায়গা থেকে আগুন। এখানে তো সবসময় সবকিছু রেডি থাকে, কিন্তু কালকে কি হলো বুঝতে পারতেছি না। এরকম একটা জায়গা বা এরকম সেন্সিটিভ জায়গার মধ্যে এরকম একটা আগুন লাগা এটা খুব একটা কঠিন বিষয়। বিষয়টিকে সন্দেহের বাইরে রাখছেন না সরকারের উপদেষ্টারাও। এত সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটার জানা যাবে। ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি এই মুহূর্তে নেই, তবে ঝুঁকি তৈরি হলে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। দুপুরে ঢাকা সেনানিবাসে গেল 1 মাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে এই কথা বলেন মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল 4 সপ্তাহে 28টি অবৈধ অস্ত্র ও 424 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার হয়েছেন 1405 জন ব্যক্তি। দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওইরকম তেমন কিছু দেখছি না, বাট আমাদের কক্সবাজার জেলায় যারা নিয়োজিত আছেন তারা সবসময় তৎপর আছেন। আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে। যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। সচিবালয়, যেখানে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা, এমনকি সাধারণ মানুষের প্রবেশাধিকারও সংরক্ষিত, তাহলে কি এখানে ভূত এসে আগুন দিয়েছে? এমনটাই মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ। আর সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে হবে। সচিবালয়ের মতো জায়গায় যেখানে পুলিশ, সেখানে বিজিবি, যেখানে আনসার, যেখানে ফায়ার, নিরচ্ছন্ন একটা আছে, নিরাপত্তা আছে, লোক ঢুকতে পারে না। ঢুকতে হলে পর আমি ঢুকতে বললে 20 প্রকার আমাকে চেক করা হয়, সেখানে রাত্রে একটা আগুন লাগবে কেমনে? ইটস এ বিগ কিউ। ফায়ার সার্ভিসে অবশ্যই সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি খালি ফায়ার সার্ভিসের বাড়ালেই হবে না, প্রতিষ্ঠানদেরকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এই যে একটা বড় কি পয়েন্ট ইনস্টলেশন, এখানে পানির কেন স্বল্পতা হবে? ওখানে আন্ডারগ্রাউন্ড পানির জন্য মজুদ আছে, ওটা কি তাহলে কি শেষ হয়ে গেছিল? ওইটাও তো খুঁটিয়ে দেখতে হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র দেখছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে তিনি এসব কথা বলেন। সার্জিস দাবি করেন, শেখ হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পোড়াতে সচিবালয়ে আগুন দিয়েছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নায়েব ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান তিনি। আর এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার একদিনের মধ্যেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগুনের ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেন তিনি। পাশাপাশি নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সচিবালয়ে আগুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি করার দাবি জানান। গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না। যারা অহেতুক বিএনপির সমালোচনা করেন তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আগুনের ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। এখনো ষড়যন্ত্রকারীরা থাকবে, এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নেব না। সচিবালয়ে এখনো ফেসিবাদের দোসররা কিভাবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছে সেই প্রশ্ন তোলেন ফারুক। এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন। তার এই মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার, তার সহকর্মীরা। নিহত নয়নের গ্রামের বাড়ি রংপুরে চলছে শোকের মাতম। দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে নয়নের প্রথম জানাজা সম্পন্ন হয়, আর এরপরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। বাতাস ভারী হয়ে উঠেছে সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদে। সন্তানের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। এই ঘটনা জানাজানির পর নিহতের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর ছড়ান আটপুনিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। মোবাইলে সন্তান নিহতের খবর পাওয়ার পর থেকে স্তব্ধ বাবাও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মাথায় হাত নয়নের বাবার। সুষ্ঠু তদন্তের পর বিচারের দাবি তার পরিবারের। যেহেতু সচিবালয় রক্ষা করতে যা মারা গেছে সাইফুল জামাই, ওখানে যা মারা যায় তাহলে কি নিরাপত্তা দিল তাদের? ওখানে আগুন নিবেছে, কিন্তু আইনের লোকেরা কেন করে বাধা দেয়নি? ট্রাক কেন আসছে? ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিছে? আমরা যথেষ্ট বিচার চাই এটার। এর আগে ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন হয়। সেখানেও তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। এই ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ফায়ারটা সংগঠিত হয়েছে। নিহত নয়ন 2 বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন। দক্ষ কর্মী হওয়ার সুবাদে তাকে সম্প্রতি সিলেট থেকে তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়। কর্মদক্ষতার কারণে 2 বছরে স্থান করে নেন ফায়ার সার্ভিস স্পেশাল টিমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মাধ্যমে রাজুক কর্মকর্তার সহায়তায় পূর্বাচলে 60 কাঠার প্লট বাগিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া প্রায় ৩,২০০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ কেলেঙ্কারির পর এবার পূর্বাচলে অবৈধভাবে প্লট দখলের অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাজকের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় শেখ হাসিনা, শেখ সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং বোনের মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচলে কূটনৈতিক জোনে 10 কাঠা করে মোট 60 কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন তারা। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে প্রায় ৩,২০০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। শুধু নসরুল হামিদ নয়, অর্থ কেলেঙ্কারির দায়ে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নসরুল হামিদ বিপু, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ঢাকা এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে। এদিকে সাবেক দুদক কমিশনার ও সাবেক বিচারপতি জহুরুল হকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পাসপোর্ট জব্দ সহ দেওয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস ও কারণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামে সংগ্রহ করা হয়ে গেছে। সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে, আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং লোক সবসময় থাকে, ওই গাড়িটি কিন্তু সবাই রয়েছে। এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি, তবে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজিবির হেডকোয়ার্টারে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হয় নারকীয় হত্যাযজ্ঞ। এ সময় হত্যা করা হয় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নিরীহ মানুষকে। এই হত্যাকাণ্ডের 15 বছর পর রহস্য উদ্ঘাটনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন পিলখানায়, যার প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বিডিআর হত্যাকাণ্ড হলেও এখনো কোনো দেশকে চিহ্নিত করেনি কমিশন। তবে তদন্তে ও নথিতে যেসব দেশের নাম আসবে সেটা জাতির সামনে পেশ করা হবে বলেও জানানো হয়। আমরা পুরো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভরভাবে আমরা অগ্রসর হতে চাই, এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। বলেন, 5 আগস্টের পরে সংশ্লিষ্ট ব্যক্তি যারা দেশ থেকে চলে গেছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন, আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়,
তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার বিষয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশাও প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লব থামাতে আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে পুলিশ কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন। এরপর শুনানি শেষে আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই নৃশংসতার সঙ্গে কনস্টেবল মুকুল জড়িত। বিবরণ থেকে স্পষ্ট তারা বলেছেন যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণই করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। 15 বছর যারা শাসন করেছে তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ায় আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ভারতের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ বুক চিতিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে শিখেছে। এদেশের মানুষকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। ভারতকে বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। একটা জাতিকে যদি দমায়ে রাখতে হয়, ধ্বংস করতে হয়, পদাবনত করতে হয়, তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয়। সেই কাজে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে অন্যরা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, বাংলাদেশের যারাই বসবাস করে, সে কোন ধর্মের এটা বড় কথা নয়, সে এই দেশের গর্বিত নাগরিক। সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার ভোগ করবেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপে একথা বলেন তিনি। বলেন, বিগত সময়ে যারা নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তাদের শাস্তির বিষয়ে কমিশন প্রস্তাব করবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে, সর্বোপরি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে, যার মাধ্যমে জনগণের প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করবে জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে। বৈষম্য দূর করে সব ক্যাডারে সমতা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিসিএস তথ্য ক্যাডাররা। তারা বলছেন, ক্যাডার যার মন্ত্রণালয় তার, বাতিল করতে হবে ডিএস পুলের কোটা। বৃহস্পতিবার বাংলাদেশ বেতারের সামনে কর্মসূচির আয়োজন করে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বিসিএস সমবায় ও বিসিএস পরিসংখ্যান ক্যাডাররাও যোগ দেন। উপসচিব পদে প্রশাসনের জন্য আলাদা কোটা না রাখার দাবিও তোলেন তারা। বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ঘোষিত প্রশাসনের জন্য 50% কোটা বাতিল করতে হবে। আমাদের 25 ক্যাডারের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হবে,
আমার ক্যাডার আমি মন্ত্রণালয় চালাবো এবং আমরা এই সরকারকে সক্রিয়ভাবে সহযোগিতা করার পাশাপাশি প্রশাসন ক্যাডারের ঔদ্ধত্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমাদের একটাই কথা যে সংস্কার হবে বাংলাদেশের সব জায়গায়, প্রশাসন ব্যবস্থায় কিন্তু আমাদের সংস্কার জরুরি। গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ডি-ক্যাবের মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি আরও বলেন, ন্যায় বিচার, মানবাধিকার ও ঐক্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম করতে কাজ করছে সরকার। কূটনৈতিক সাংবাদিক হিসেবে আপনাদের তথ্য যাচাই, সূত্র পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ে সঠিকভাবে প্রতিবেদন তুলে ধরতে হয়। আপনাদের সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 জন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আর এদিকে দেশটির ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না বলছে ইরান। আর এরই মধ্যে কুর্দি যোদ্ধাদের সিরিয়াতেই পুঁতে ফেলার হুমকি দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী নেতৃত্বাধীন নতুন কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার ভূমধ্যসাগরীয় বন্দর টার্টাউসের কাছে অতর্কিত হামলা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। এতে প্রাণ হারান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী, হতাহত হন অনেকে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আসাদের ক্ষমতা ছাড়ার পর সিরিয়ার অনেক কিছুই ঘটছে, আরো বহু কিছু ঘটবে। ফলে এখনই দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হবে অপরিপক্ক কাজ। অন্যদিকে সিরিয়ার কুর্দি যোদ্ধারা অস্ত্র সমর্পণ না করলে তাদেরকে সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। সন্ত্রাসী সংগঠনকে পুরোপুরি নির্মূল করার অঙ্গীকারও করেন তুর্কি প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24। বিপিএলকে জমকালো করতে ক্রিকেট বোর্ডের ব্যয় কোটি কোটি টাকা, অথচ সেই বিসিবি কিনা প্রচার বিমুখ। দলগুলো আনুষ্ঠানিক অনুশীলন শুরু করলেও ছবি সংগ্রহের সুযোগ নেই সংবাদকর্মীদের। কালো পর্দার আড়ালে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। মিরপুর স্টেডিয়ামে এমন ঘটনা এবারই প্রথম। বিপিএল দেশের ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় আয়োজন। দলগুলো প্রস্তুত তাদের সেরা ক্রিকেট উপহার দেওয়ার জন্য। কিন্তু বিপিএল মানেই শুধু খেলা নয়, এটি দলগুলোর প্রচারণা এবং স্পন্সরদের ব্র্যান্ডিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। অথচ কালো পর্দার আড়ালে ঢাকা পড়ে গেছে এই প্রচারণা। বিসিবি বরাবরই দাবি করেন গণমাধ্যম কর্মীরা বিসিবির স্টেক হোল্ডার, আর সেই গণমাধ্যম কর্মীদের অবস্থান কালো কাপড়ের অন্তরালে। যেখানে অনুশীলন করছেন খেলোয়াড়রা, সেই অনুশীলনের ফুটেজ সংগ্রহ করা যাচ্ছে না কালো কাপড়ের কারণে। প্রশ্ন উঠেছে, এমন আচরণে দলগুলো কি তাদের কাঙ্ক্ষিত কভারেজ পাবে? এছাড়া বিপিএল এর প্রতিটি দল চায় তাদের খেলোয়াড়দের অনুশীলনের মুহূর্তগুলো পৌঁছে যাক দর্শকদের কাছে। এই কভারেজ তাদের সমর্থকদের আরো কাছে নিয়ে আসে, অথচ বাস্তবে ভিন্ন চিত্র। এটা যদি পুরো টুর্নামেন্টে এরকম থাকে তাহলে এটা আসলে একটু অস্বাভাবিক। এবছর যেমন আপনার নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে, তারা অবশ্যই চাবে যে তাদের প্রচার হোক, কিন্তু এভাবে কালো কাপড় দিয়ে যদি ঢাকা থাকে যে তাদের ক্রিকেটারদের প্র্যাকটিস গণমাধ্যম কর্মীরা সহজভাবে নিতে পারছে না, তার মানে কি? গণমাধ্যম যতটা ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয় তার চেয়ে বিসিবির বেশি ক্ষতি হবে। কারণ আপনি দেখেন যে একটা কথা আছে না, প্রচারেই প্রসার। এ নিয়ে শুরুতে বিপিএল এর দলগুলোর উপর দায় চাপাতে চান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম, যদিও পরে জানান দেশের বাইরে তিনি। বিপিএল এর টিম আছে, আমরা বিসিবি আমরা যা করে দিই সেটা তাদের জন্য। ইন্ডোরের মাঠকে পুরো কালো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। দেন ইট ইজ টিমস ডিসিশন, নট আওয়ার। ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সমুদ্রে জানুক মানুষরা, ভিডিও দেখুক ভাই। তো ডেফিনেটলি কথা হলো, বাট আমি একদমই একটা তো এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কি অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। দলগুলো কভারেজ চায়, এটি তাদের শক্তি। কালো পর্দার আড়াল থেকে এই বার্তা বিসিবির কাছেও পৌঁছানো জরুরি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে খেলবেন যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর। আর 4 দিন পরই মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। শেষ মুহূর্তে দল গুছিয়ে নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
বিপিএল এর মাঠের লড়াইয়ের আগে চ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে জুটি বাঁধল। তামিমের নেতৃত্বে ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতেছে। অন্যদিকে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স যুব এশিয়া কাপে তামিম নেতৃত্বের পাশাপাশি ব্যাটে বলে ছিলেন দুর্দান্ত। 5 ম্যাচে 240 রানের সঙ্গে বল হাতে নিয়েছেন 4 উইকেট। এরপর এনসিএল টি20তে 137 স্ট্রাইক রেটে 237 রান করেছেন তামিম। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।